আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না গেলে শক্তিশালী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়। রোববার রাতে ঢাকার রেডিসন হোটেলে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ আয়োজিত এক সভায় একথা বলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সুশীল সমাজ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে বুদ্ধিভিত্তিক সংগঠন গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে FSDS। সেখানে সেনাপ্রধান বলেন, জলে ও স্থলে বাংলাদেশের সীমানা সুরক্ষিত করা দরকার, কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের নৌ সীমানা এখনও শক্তিশালী নয়। তিনি বলেন, বাংলাদেশে অনেক ভালো ভালো গবেষণা হয়, কিন্তু সেসব গবেষণার ফলাফল কার্যক্ষেত্রে প্রয়োগ করা যায় না। এজন্য উদ্যোগী হতে রাজনীতিবিদদের সম্পৃক্ত হবার আহ্বান জানান তিনি। বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ শক্তিশালী করতে আরও গবেষণার উপর গুরুত্ব আরোপ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। We need a very secured sea line of communication. That means we need to develop our navy. Do we have that? I don't think we have a secured sea line of communication. Without it, we'll starve to death. There will be no import, there will be no export. So is the case, we have to defend our territory. Unless we have a strong defense, you cannot implement your foreign policy. I'm sorry. জাতীয় নির্বাচন আগে না স্থানীয় সরকার নির্বাচন আগে, এই প্রশ্নে দেশে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের কোনো ব্যক্তির কথায় মনে হচ্ছে সরকার নিজেদের কিছু লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছে। রোববার বিকেলে রাজধানীর আইনজীবীদের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে কথা বলেন তিনি। দেশের অস্থিরতা ও সংকট নিরসনের জন্য দ্রুত নির্বাচন দিয়ে সংসদ কার্যকর করতে হবে বলেও জানান তারেক রহমান। মইদুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র মেরামতে ৩১ দফা বাস্তবায়নে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের রাজনৈতিক প্রেক্ষাপট সহ চলমান বিভিন্ন সংকট প্রসঙ্গে। তিনি বলেন, দেশে কোন নির্বাচন আগে হবে তা নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন বিষয়, কোন নির্বাচন আগে হবে কোন নির্বাচন পরে হবে, বিভিন্ন জনের বিভিন্ন দাবি হয়তো থাকতেই পারে, কিন্তু আমাদেরকে আজকে একটি বাস্তবতা মনে হয় বিবেচনা করতে হবে। সেই বাস্তবতা আমরা যদি আমাদের চারিদিকে তাকাই, তাহলে আমরা একটি অস্থিরতা হয়তো লক্ষ্য করতে পারি। সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা, এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্যুত হচ্ছেন ক্ষেত্র বিশেষে, এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে, বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে, বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে, মানুষ বিভিন্নভাবে কনফিউজড হচ্ছে। প্রিয় উপস্থিতিবৃন্দ, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে, অস্থিরতা তখন দেখা দিবে। তারেক রহমান বলেন, সংকট সমাধানের জন্য জাতীয় সংসদ কার্যকর করতে হবে, আর সংসদ কার্যকর করতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে। যে রাজনৈতিক অস্থিরতা বলুন বা রাজনৈতিক আলোচনা বলুন, রাজনৈতিক তর্ক বিতর্ক বলুন, সেটিকে সংসদের মধ্যে নিয়ে আসা। সংসদই হচ্ছে সবচেয়ে বড় জায়গা, সবচেয়ে মূল জায়গা, যেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা, সিদ্ধান্ত যাই হোক না কেন সেটি সংসদের মধ্যে হয়ে থাকে। আমরা যদি সংসদকে কার্যকর করতে যত দেরি করব, এই অস্থিরতা, এই তর্ক বিতর্ক সবকিছু তখন সংসদের বাইরে চারিদিকে ছড়াতে থাকবে, এবং সংসদের বাইরে যত বেশি এটি ছড়াবে, তত সব জায়গায় বিভিন্নভাবে অর্থনীতি থেকে শুরু করে সামাজিক অবস্থান থেকে শুরু করে সকল জায়গায় একটি অস্থিরতা দেখা দিবে, যা সামগ্রিকভাবে দেশকে ক্ষতিগ্রস্ত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমানে যারা সংস্কারের কথা বলছেন, বিগত স্বৈরাচার সরকারের সময় তাদের অনেককে তখন এ ধরনের কোনো কথা বলতে দেখা যায়নি, কিন্তু বিএনপি তখন থেকে রাষ্ট্র সংস্কারের জন্য ৩১ দফার কথা বলে আসছে বলে উল্লেখ করেন তারেক রহমান। যে পলাতক স্বৈরাচার। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
ছাত্রলীগের মতো ট্যাগিং ও ফ্যাসিবাদের পথে হাঁটছে ছাত্রদল, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে রোববার বিকেলে তিনি বলেন, বিভিন্ন স্থানে দখলদারি ও চাঁদাবাজির সঙ্গে ছাত্রদলের নামটা জুড়ে গেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র শিবিরের নেতাকর্মীদের কুপিয়ে আহত করা, অনলাইনে হুমকি দেয়া হয়েছে বলে দাবি করেন তারা। জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদের মারধর ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দখলদারিত্ব করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে ছাত্রদল। এক্ষেত্রে প্রশাসনের কোনো জোরালো ভূমিকা রাখছে না বলেও অভিযোগ তার। শিবির সভাপতি বলেন, কয়েক দফা এসব বিষয় নিয়ে ছাত্রদলের সঙ্গে বসতে চাইলে তারা সাড়া দেননি। ক্যাম্পাসে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে। শুধু তাই নয়, নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে, যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশে সকল কল্যাণকর সংস্কার করেছে বিএনপি। রোববার বিকেলে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে সদ্য কারামুক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুর গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সংস্কারের প্রত্যেকটা বিষয়ে বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে বলেও জানান তিনি। বলেন, শত শত নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। ১৬ বছর ধরে স্বৈরাচার ফ্যাসিবাদের পতনের জন্য বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে। এখনও লড়াই শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেন তিনি। গাজীপুরে স্টুডিওতে ছবি তুলতে গিয়ে ৫ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্টুডিও কর্মচারীকে আটক করেছে পুলিশ। রোববার গাজীপুর মহানগরের ভোগড়া মধ্যপাড়া এলাকায় স্টুডিও ঝিলিকে এ ঘটনা হয়। ছাত্রীর বাবা জানান, মাদ্রাসার কাজে ছবির প্রয়োজনে তার মেয়ে বাসার পাশে ঝিলিক স্টুডিওতে যায়, কিন্তু আধা ঘন্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় স্টুডিওতে গিয়ে তিনি এ ঘটনা জানতে পারেন। স্টুডিও কর্মচারী হাসান তার কৃতকর্মের জন্য ক্ষমা চায়। এ সময় তাকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে হাসানকে আটক করে থানায় নিয়ে যায়। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেবার জন্য তার উপর নির্যাতন করেছে, কিন্তু তিনি মিথ্যা সাক্ষী দেননি। রোববার বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব মন্তব্য করেন তিনি। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে দেশের মানুষের কোনো নিরাপত্তা ছিল না। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও দেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। তাই ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান লুৎফুজ্জামান বাবর। ইমামদের কাজে লাগাতে পারলে আরও বেশি পরিমাণ জাকাত আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীর গুলশানে আলোকি কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী আয়োজিত জাকাত ফেয়ারের শেষ দিনে ইমামদের সেমিনারে একথা বলেন তারা। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত এই মেলায় জাকাত প্রদানে নাগরিকদের সচেতন করতে সেমিনার, কর্মশালা সহ নানা আয়োজন করা হয়। বক্তারা বলেন, ইমামরা সমাজের নেতা, তাদের বয়ানের মাধ্যমে সহজেই অনেক বেশি সংখ্যক মানুষকে জাকাত আদায়ের ব্যাপারে সচেতন করা সম্ভব। সঠিকভাবে জাকাত ব্যবস্থাপনা করতে পারলে দেশের দারিদ্র্য বিমোচন অনেকাংশেই সম্ভব বলে জানান বক্তারা। বইমেলায় শুরু থেকেই বেশ কয়েকটি বইয়ের কাটতি বেশি। এসব বইয়ের লেখকরা বিভিন্ন সময়ে কিছু ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছেন। ফলে তাদের লেখা বই কিনতে স্টলের সামনে হুমড়ি খেয়ে পড়েন এক শ্রেণীর পাঠক। তবে সাহিত্যপ্রেমীদের একাংশের দাবি, এগুলো বেশিরভাগই মানহীন। মেলায় আজ প্রকাশ পেয়েছে ৬৭টি বই। সাদ্রিনা খন্দকার জানাচ্ছেন বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই প্রকাশ করেন একাধিক বই। বিগত কয়েক বছর ধরে এমন লেখকদের বইয়ের বিক্রি বেশি হওয়ায় প্রকাশকরাও প্রকাশ করছেন এসব বই। তবে এসব বইয়ের মান নিয়ে সন্দিহান সাহিত্যপ্রেমীরা। একটা রাইটারকে আমি সম্মান করতে জানি সবসময়, সে একটা অনুভূতি মিলায় এটা লিখে। আর পার্সোনাল কিছু কিছু মানুষ দেখা যায়, টাকা আছে, ওরা হুট করে তাদের পার্সোনাল লাইফ নিয়ে লিখে ফেললো, এটা আসলে আমার মতামতে মানে ভালো দেখায় না আর কি। আমরা করি কি, যে ভাইরাল ব্যক্তি যে বই বের করেছে ওনার সাথে একটা ছবি তুলবো, একটা সেলফি তুলবো, এইরকম একটা কারণে আমরা তার কাছ থেকে বইটা কিনছি। ওইটার ভেতরে কি আছে সেটা আমরা দেখছি না, আমরা শুধু দেখছি কি ওই ম্যানটা উনি কতটুকু ভাইরাল। আমরা জানতে পারবো, শিখতে পারবো এমন কিছু এইসব বই আমরা
পাবো না। এরা হয়তো বা কিছু টাকা ইনকামের জন্য, ভিউ পাওয়ার জন্য কিছু বই তারা ভাইরাল হওয়ার জন্য লিখছে। আবার অনেকে বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম লেখকদের প্রকাশ ও প্রচারের জন্য বিশাল একটি মাধ্যম। ফেসবুক মানে আমাদের যে মিডিয়াগুলো আছে এগুলো খুবই উপযুক্ত। বইমেলা হয়তো আসতে পারতেছে না, সে অনলাইনে কিন্তু কিনছে বই, দেখে দেখে ডিসপ্লে হয়, যদি এই বইটা ডিসপ্লে হয়, তার কথাগুলো যায় যে না বইটা সুন্দর খুব, তাহলে কিন্তু সে কিনছে বইটা। ভালো কোনো লেখক যদি ভালো কোনো কিছু লেখে থাকে তাহলে বিজনেস পলিসিটা আসলে ভালো, খারাপ না। ভালো বেশি আমি কিনতেই পারি, আপনার যদি আমার রেসপেক্ট অনুভূত থাকে। আমি যে একজনকে অনুসরণ করতেছি, একজনকে ফলো করতেছি, মূলত তার এবিলিটিটা কতটুকু তাকে আমি জাস্টিফাই করতে পারি। সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে এগুলোর মান নিয়ে বিতর্ক রয়েছে, তবুও সামাজিক যোগাযোগ মাধ্যম নতুন দিগন্ত খুলে দিয়েছে নতুন লেখকদের পরিচিতি এবং বই প্রকাশনার ক্ষেত্রে। তবে কাটতির আশায় ভাইরাল লেখকদের বই প্রকাশে বইয়ের মান নিয়ে প্রকাশকদের আরও দায়িত্বশীল হওয়ার দাবি জানান বইপ্রেমীরা। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আবাসন সহ অন্য খাতে বিনিয়োগে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে সৌদি আরবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় সভার আয়োজন করে হোমল্যান্ড পূর্বাচল সিটি এবং বসতবাড়ি পূর্বাচল ডেভেলপমেন্ট কোম্পানি। এতে সভাপতিত্ব করেন এমডি সাইফুল ইসলাম। সাংবাদিক বাহারউদ্দিন বকুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টর ফোরামের সভাপতি আলহাজ আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পরিচালক কামরুজ্জামান, আলমগীর হোসেন, ওমর ফারুক চৌধুরী, দেলোয়ার হোসেন সহ বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজনেরা। রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, কবিতা আবৃত্তি, নাটক, চিত্র প্রদর্শনী, আলোচনা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা। উপস্থাপনা করেন তাসনিয়া মাহবুব ও সারা বিনতে শফিক। প্রিন্সিপাল রকিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএটির চেয়ারম্যান মোহাম্মদ সোহাইব আহমেদ। বিশেষ অতিথি আমিনুল হুদাই, ইউসুফ আলী, উপাধ্যক্ষ দেলোয়ার হোসেন, কাউসার মাহমুদ সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে বাংলাদেশ দূতাবাস কুয়েত। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, দূতাবাসের অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সঞ্চালনা করেন কাউন্সিলর ও দোতলায় প্রধান মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন লেবার মিনিস্টার আবুল হোসেন, পাসপোর্ট কাউন্সিলর ইকবাল আক্তার, ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল রকিবুল করিম চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার আবু বকর সিদ্দিক সহ আরও অনেকেই। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।